না, নেই, কোনোদিন থাকবেও না। আজ থেকে প্রতিদিন রাতে আমি তোকে পড়াবো। কি? অবাক হওয়ার কি আছে? এতদিন তো বলতে আকাশ সময় দেয় না, এখন দিতে চেয়েছে, এখন আশ্চর্য লাগছে কেন? আমি পরীক্ষা দিব না। তুই দিবি, তোর ঘাড় দেবে। বলে আকাশ উঠে চলে গেল। যাক বাবা, বাঁচলাম। বইটা কেবল বন্ধ করতে যাব তখনই বাইরে থেকে আওয়াজ আসলো। কিরে, পড়া বন্ধ হলো কেন? জোরে জোরে পড়, যেন এইখান থেকে শোনা যায়। আমি এক্ষুনি আসছি। কেন জানি না আকাশের গলা শুনে ভয় পেলাম, তাই আবার পড়তে শুরু করলাম। কিছুক্ষণ পর আকাশ এসে এক গ্লাস দুধ মেঘলার হাতে দিয়ে বলল। খা। মেঘলার খুব রাগ হচ্ছে। আকাশ এমন ব্যবহার করেছে যেন কিছুই হয়নি। এই অবস্থায় খাওয়া বা পড়ার কথা কেউ ভাবতে পারে বলেও মনে হয় না। মেঘলার আগে দুটা ছুঁড়ে ফেলে দিল, আর সাথে সাথে মেঘলার পুরো পৃথিবী অন্ধকার হয়ে গেল। কারণ আকাশ মেঘলাকে এত জোরেই থাপ্পড় মেরেছে যে মেঘলার মনে হচ্ছে যেন তার হার্টবিট থেমে গেছে। সাথে সাথে ব্যথা অনুভব না করলেও কয়েক সেকেন্ড পর ব্যথা অনুভব করল। বুঝলো অসহ্যকর যন্ত্রণা হচ্ছে। এতই ব্যথা করছে যে কাঁদতে ভুলে গেছে মেঘলা। এত সাহস হলো কি করে? নিজের হাতে দুধ গরম করে আনলাম আর তুই সেটা ফেলে দিলে? লাই দিতে দিতে মাথায় তুলে ফেলেছে, তাই না? তুই কি বুঝতে পারছিস না আমার সাথে জেদ দেখানো যাবে না? মেঘলা ভয়ে কুঁকড়ে গেল। মেঘলা এক হাতে নিজের গালে ধরে আছে আর অন্য হাত ধরে আকাশ মেঘলাকে টেনে নিয়ে যাচ্ছে। রান্নাঘরে গিয়ে দুধ গরম কর, করে আমার চোখের সামনে খাবি। জেদ দেখিয়েছিস, তা এখন তুই গ্লাস খাবি। খাবো না আমি। কি করবেন? দেখতে চাস আমি কি করতে পারি? আচ্ছা, তবে দেখ। বলে আকাশ এসে আবারও থাপ্পড় মারল। এবার মেঘলা কেঁদে দিয়েছে। এবার মারছেন কেন? কি ক্ষতি করেছি আমি আপনার? আকাশ কি সেটা তো তুই জানিস না, তাহলে আমার সাথে বাড়াবাড়ি কেন করছিস? যা বলছে ভালোভাবে করলেই তো মার খেতে হয় না। আমি খাবো না। কি খাবো না সেটা আপনার জানার কি দরকার? 3 গ্লাস। আবার বল খাবি না? যতবার কথা বলবি 1 গ্লাস করে পারবে। মেঘলার আর সাহস হলো না, তাই চোখের জল ফেলতে ফেলতে 2 গ্লাস খেলো। বমি পাচ্ছে। পাচ্ছে তো কর, মানা করেছে কে? বাকি 1 গ্লাস খেয়ে যা মন চায় কর, যত ইচ্ছে বমি কর। খেতেই হবে? আকাশ ভিলিনি হাসি দিয়ে মুখের সামনে দুধটা ধরে বলল, না খেলে বেশি কিছু হবে না, শুধু 2-4টা থাপ্পড় খেতে হবে। এই আর কি। মেঘলা আর থাপ্পড় খেতে চায় না, তাই বেশ কষ্ট করে দুধটা খেলো। এবার ঘরে গিয়ে চুপচাপ ঘুমাবে। আর যদি কান্নাকাটি করিস তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। যদি ভুলেও কাঁদিস তাহলে বিয়ের আগে আমার সাথে এক ঘরে এক বিছানায় রাত কাটাতে হবে। কথাটা মাথায় রাখিস। বলে আকাশ নিজের ঘরে চলে গেল। মেঘলা ঘরে বসে বসে ভাবছে কি হচ্ছে এসব, কেন হচ্ছে। আকাশ নিজের ঘর থেকে বলে উঠল, লাইট জ্বলছে কেন? আসতে হবে নাকি? তাড়াতাড়ি লাইট অফ করে মেঘলা শুয়ে পড়ল। মেঘলা সকালে উঠে দেখলো আকাশ চলে গেছে, আজ নাকি তার মিটিং আছে। মেঘলা এসে টিভি অন করে ব্রেকফাস্ট করতে বসলো, কিন্তু টিভিতে চোখ রেখে খাওয়ার ইচ্ছে মরে গেল। কারণ আকাশ নাবিলের পথটাকে ইরাকে দিয়েছে। আকাশ আর ইরা দুজনের মুখেই হাসি। আকাশ নিজের হাতে ইরাকে মালা পরিয়ে বরণ করছে। এই নিউজটা তাও মেনে নেওয়ার মতো ছিল, কিন্তু সবচেয়ে বড় ধাক্কা খেলো যখন শুনল নাবিল জেল থেকে পালানোর চেষ্টা করেছিল আর তাকে শ্যুট করা হয়েছে। নিউজটা শোনার সাথে সাথে মেঘলা সেন্সলেস হয়ে গেল। কিছুক্ষণ পর যখন জ্ঞান ফিরল, মেঘলা ছুটে গেল। আকাশ নতুন কমিটি নিয়ে ব্যস্ত, তাই এখন নাবিলের নিউজটা পায়নি। পার্টি অফিসের সাজ সাজ রব, হাজার মানুষের ভিড়। সবার মধ্যমণি আকাশ আর ইরা, দুজনের খুশি যেন আর ধরছে না। হঠাৎ করে কাঁচ ভাঙার শব্দে সবাই থমকে গেল, কারণ এটা স্বাভাবিক কোনো ভাঙচুর না। এখানে একটা কাচের বোতল ভেঙেছে, আর বোতলটা ভাঙা হয়েছে আকাশের মাথার। সবচেয়ে অবাক করা বিষয়ে কাজটা করেছে মেঘলা। কি করবো বা কি বলবো বুঝতে পারছি না। মুখ ফুটে বলার ক্ষমতা হারিয়ে ফেলেছে। অন্য কোথাও আঘাত করলে হয়তো এতটা আঘাত লাগতো না, কিন্তু মাথায় আঘাত পেয়েছে। জায়গায় জায়গায় কাজ ঢুকে গিয়েছে, অনবরত রক্ত ঝরছে, শরীর ক্রমশ অবশ হয়ে আসছে। কিন্তু আমার মাথায় এখন শুধু একটা কথাই ঘুরছে, আর সেটা হলো মেঘলাকে রক্ষা করতে হবে। কারণ পার্টি অফিসে পার্টির কোনো সদস্যের দিকে চোখ তুলে দেখানোর সাহস দেখানোটাও বিপজ্জনক। তার মধ্যে মেঘলা তো আমাকে আঘাত করেছে, এক্ষুনাতে সবাই ওকে ছেড়ে খাবে। এখানে ইরা ছাড়া মেঘলাকে কেউ চেনে না, আর এরা মেঘলাকে রক্ষা করাতে দূর। দরকার হলে সবার আগে ওই মেঘলাকেই মারবে। মেঘলাকে রক্ষা করার ক্ষমতা আমার নেই। কি করবো আমি? খোদা, আমাকে শক্তি দাও, আমি যেন মেঘলাকে নিরাপদ কোথাও রেখে যেতে পারি। তুই এটা কি করলি মেঘলা?
করার হলে বাসা করতে, এখানে কেন? আজ তোকে কে রক্ষা করবে? নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে মেঘলাকে আঁকড়ে ধরে কথাগুলি ভাবছিল আকাশ। আমি মেঘলাকে আগলে রেখেছি, কিন্তু কতক্ষণ রাখতে পারবো? আমার যে চোখ ক্রমশ বন্ধ হয়ে আসছে। বুঝতে পারছি আমি জ্ঞান হারাচ্ছি। আমাকে নিয়ে এমন কোনো চিন্তা নেই, কারণ এখানে আমাকে হাসপাতালে নেওয়ার মতো পাবলিকের অভাব নেই, কিন্তু মেঘলাকে রক্ষা করার মতো কেউ নেই। আজ গণধলায় মেঘলার অনেক বড় ক্ষতি হবে, হয়তো মারাও যেতে পারে। চারদিকে সবাই খেপে গেছে, সবাইকে বোঝানোর খুব চেষ্টা করছে ওর কোনো দোষ নেই, কিন্তু আমার মুখ দিয়ে কথা বের হচ্ছে না। মাথায় প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, ব্লিডিং হচ্ছে, তবুও আমার চিন্তা শক্তি এখনো বিলীন হয়নি। এটাই হয়তো ভালোবাসা। ভালোবাসা মানুষের জন্য মৃত্যুর এক মুহূর্ত আগে পর্যন্ত যুদ্ধ করা যায়, যা আমি করে চলেছি। আজকে তবে আমাদের ভালোবাসার অবসান হবে। নিয়তির খেলায় দুইটি আত্মার বন্ধন ছেড়ে যাবে। আমি যখন মেঘলাকে সামলাতে ব্যস্ত, তখনই আমার হাতে টান পড়ল। চোখ মেলে দেখলাম মেঘলাকে সবাই মিলে টেনে নিয়ে যাচ্ছে। না, ওরা কোনো মেঘলাকে নিয়ে যাচ্ছে না। বিশ্বাস করুন, আমার কাছ থেকে আমার আত্মাটাকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। মেঘলা আমার দিকে তাকিয়ে বাচ্চাদের মতো কান্না করছে। মেঘলার অসহায় চাহনি আমার ভিতরটাকে দুমড়ে মুচড়ে দিচ্ছে। কি করে বোঝাবো? আমার ভিতরে যে রক্তক্ষরণ হচ্ছে তা বাইরের আঘাতের চেয়ে অনেক ভয়াবহ। জানে মেঘলা আমার জন্যই কাঁদছে, কিন্তু সেটা আমি ছাড়া কেউ বুঝবে না। প্রকৃতির খেলায় আজ আমি এক অসহায় পথিক, যেখানে নিজের চোখে নিজের আত্মার বিসর্জন দেখছে। ভিতরে আত্মাটা ছটফট করলে শরীরে এক ফোঁটা শক্তি নেই, মুখ ফুটে বলতে পারছি না আমার জানকে ছেড়ে দাও। আমার আত্মার আর্তনাদ কেউ শুনতে পাচ্ছে না। জানেন এই মুহূর্তে আমার কার কথা মনে পড়ছে? হ্যাঁ, আমার এখন নাবিলের কথা খুব মনে পড়ছে। পৃথিবীতে একটাই মানুষ ছিল যে কিনা আমার না বলা কথা বুঝতে পারত, কিন্তু আমি নিজের স্বার্থে ওকে নরকে ছেড়ে দিয়েছে। আজও যদি থাকতো আমি নিশ্চিন্তে মরতে পারতাম। আমার আঘাতটা নেহাতি কম নয়, কিন্তু মেঘলা কি অবস্থায় রেখে আমি যে মরেও শান্তি পাবো না। কথাগুলি ভাবতে ভাবতে আকাশ জ্ঞান হারালো। আকাশকে হাসপাতালে পাঠিয়ে দেয়া হলো, কিন্তু এদিকে মেঘলার করুণ অবস্থা। মেঘলা মেয়ে বলে সবাই বলেছিল ওর গায়ে হাত না তুলে পুলিশে দিতে, কিন্তু ইরা তাতে সায় দেয়নি। এরা এই সুযোগটাকে মিস করতে চায়নি, তাই সে বলেছে মারের বিচার মার দিয়েই হবে। মেঘলা অসহায়ের মতো এদিক ওদিক দেখছে, সবাই তাকে মারার প্ল্যান করছে। সেটা এখন তার মাথায় ঢুকেনি। সে তো আকাশের চিন্তায় চিন্তিত। রাগের মাথায় কাজটা করে ফেললেও আকাশের রক্ত দেখে নিজেকে আর ঠিক রাখতে পারছে না। মনে মনে হাজারবার প্রার্থনা করছে আকাশের যেন কিছু না হয়, কারণ সেও যে আকাশকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসে। আকাশ সত্যিই বলতো আমি আসলেই বোকা। কি থেকে কি করে ফেললাম জানি, পাপ করেছি আমি, পাপী। তবু তোমার কাছে 2 হাত তুলে ভিক্ষা চাইছি, আল্লাহ তুমি আকাশকে সুস্থ করে দাও। তোমার কাছে আর কখনো কিছু চাইবো না, তুমি শুধু আমার আকাশকে ঠিক করে দাও। কেউ না জানুক, তুমি তো জানো আকাশকে আমি কতটা ভালোবাসি। আমার জীবনের বিনিময় হলেও আকাশকে সুস্থ করে দাও। ইরার মুখে বিজয়ের হাসি। মেঘলাকে প্রথম আঘাতটা ইরাই করল। মেঘলা আকাশের হাত মার খেলেও এমন মারের সাথে পরিচিত না। এক একটা আঘাতে মেঘলা মৃত্যু যন্ত্রণা অনুভব করছে। হঠাৎ করে ইরা বলে উঠল, এবার তোমায় কে বাঁচাবে মেঘলা? মেঘলা নামটা শোনার সাথে সাথে কেউ যেন 220 ভোল্টের শক খেলো। ছেলেটি অবাক হয়ে বলল, কি নাম বললেন? ইরা না বুঝে উত্তর দিল। কেন মেঘলা? সাথে সাথে ছেলেটি কাউকে কিছু বোঝার সুযোগ না দিয়ে মেঘলাকে নিয়ে সেখান থেকে উধাও হয়ে গেল। সবার থেকে নিরাপদ দূরত্বে গিয়ে বলল, ম্যাডাম আপনার লাগেনি তো? মেঘলা অবাক হলো, তবুও ছেলেটার অস্থিরতা দেখে উত্তর দিতে বাধ্য হলো। লেগেছে, তবে সামান্য। কিন্তু আপনি কে? আমি তো আপনাকে চিনতে পারছি না। আমাকে বাঁচালেন কেন? আমি আবির, আকাশ ভাইয়ের অ্যাসিস্ট্যান্ট। আমি জানি আপনি কে। সেদিন আকাশ ভাইয়ের মুখে আপনার নাম শুনেছি। দেখা করার ইচ্ছা ছিল, কিন্তু দেখা করার সৌভাগ্য হয়নি। আজ এভাবে এই অবস্থায় দেখা হবে ভাবিনি। যাই হোক ম্যাডাম, আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি। আপনি চিন্তা করবেন না, ভাই সুস্থ হয়ে যাবে। আপনি শান্ত হন, সব ঠিক হয়ে যাবে। চলুন আপনাকে বাসায় দিয়ে আসি। এখানে থাকা আপনার জন্য নিরাপদ নয়। কিন্তু বাসায় যাব কি করে? আমি তো আকাশের বাসায় থাকি, কোন মুখে ও বাড়ি যাব? আবির ব্যাপারটা বুঝতে পারলো। তারপর সে একটা বাসার সামনে গিয়ে মেঘলাকে নামিয়ে দিয়ে বলল, আজ আপনি এই বাসায় থাকুন, এটা আমার বাসা। আপনার কোনো অসুবিধা হবে না। আসলে বাইরে আপনার জন্য অনেক বিপদত্ব পেতে আছে, তাই বাসা থেকে বের হওয়াটা ঠিক হবে না। আপনি প্লিজ ঘরেই থাকুন। সবাই
আপনার উপর ক্ষেপে আছে। বাইরে কে কখন কি করবে বলা যায় না। ভাই সুস্থ হওয়া না পর্যন্ত এখানেই থাকুন। আবির একটা মেয়েকে ডেকে বলল। ম্যাডামকে আমার রুমে নিয়ে যাও। শোনো, ম্যাডামের দিকে খেয়াল রাখবে। আজ বাসায় কাউকে ঢুকতে দিবে না। আর ম্যাডামের যা যা লাগবে সব এনে দিবে। ম্যাডামের যেন কোনো অসুবিধা না হয়, ঠিক আছে? মেয়েটি মাথা নাড়ল। ম্যাডাম, আসলে আমার কেউ নেই। বাবা মা অনেক আগে মারা গেছেন। একটা বোন আছে, ভার্সিটিতে পড়ে, সেখানেই থাকে। তাই এখানে কেউ নেই। আপনার যা যা দরকার টুনিকে বলবেন, ও এনে দিবে। আমি ভাইয়ের কাছে যাচ্ছি। বলে আবির চলে গেল। টুনি মেঘলাকে আবিরের ঘরে নিয়ে গেল। এদিকে আকাশে প্রচুর ব্লিডিং হয়েছে। হাসপাতালে মৃত্যুর সাথে যুদ্ধ করছে সে। এখনো জ্ঞান ফিরেনি। অন্যদিকে নাবিল জেল থেকে পালানোর সময় ওকে গুলি করা হয়েছিল, কিন্তু তবুও তাকে ধরা সম্ভব হয়নি। নাবিল নদীতে ঝাঁপ দিয়েছিল। তারপর অনেক খুঁজেও তাকে পাওয়া যায়নি। মেঘলাদের শহর থেকে অনেক দূরে ছোট একটি শহরে সামিরা আর তার মা থাকেন। বড়লোকের বাবার একমাত্র মেয়ে সামিরা। বাবা বিদেশে থাকে, সামিরা আর তার মা দেশে থাকেন। সামিরা খুবই বদমেজাজি, রাগী আর জেদি একটা মেয়ে। তবুও সে আদরে, কারণ তার মা বাবার একমাত্র মেয়ে। মূলত বেশি আদরেই সামিরা বিগড়ে গিয়েছে। সে মানুষকে মানুষ মনে করে না, যখন যা ইচ্ছা তাই করে। এমনকি কথায় কথায় মানুষের গায়ে পর্যন্ত হাত তোলে। কিন্তু সামিরা যাই করুক, কেউ তাকে কিছু বলার সাহস পায় না। তার একটা কারণ আছে। সামিরাকে সবাই ভয় পেলেও সামিরারও ভয়ের একটা কারণ আছে। কারণটা হলো শহরের নামকরা গুন্ডা জনির একমাত্র ক্রাশ সামিরা। জনিকে সামিরা একদম পছন্দ করে না, কিন্তু জনি তাকে খুব পছন্দ করে। জনির ভয়ে সামিরার দিকে কেউ চোখ তুলে তাকানোর সাহস পায় না। সামিরা সেটা সুযোগ নিলেও জনিকে সে ভয় পায়, কারণ জনির মায়া দয়া বলতে কিচ্ছু নেই। যখন তখন খুন করতেও হাত কাঁপে না তার। সামিরা কলেজে পড়লেও সে তার বাবার বিজনেস দেখাশোনা করে। মূলত তার মা বিজনেস সামলান। সামিরা মাঝে মাঝে তার মাকে সাহায্য করে। বাবা মা দুজনেই প্রফেশনাল হওয়ায় সামিরাও কিছুটা বিজনেস মাইন্ডের হয়েছে। আজ সামিরা আর তার মা গ্রামে একটা প্রজেক্ট দেখতে গিয়েছিল। প্রজেক্ট দেখে সামিরা আর তার মা গাড়ি করে ফিরছিল, তখন কিছু লোক এসে তাদের গাড়ি আটকালো। সামিরার মা ভয় পেলেন, কারণ জনি হুটহাট এমন অনেক কিছুই করে যা তাদের ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। সামিরার মা বলল। কে আপনারা? আমাদের আটকালেন কেন? একজন এগিয়ে এসে বলল। দেখুন না ম্যাডাম, একটা ছেলে রক্তাক্ত অবস্থায় নদীর পাড়ে পড়ে আছে, আর অবস্থা শোচনীয়, কিন্তু এখনও বেঁচে আছে। ওকে তাড়াতাড়ি হাসপাতালে নিতে হবে। এখানে তো কোনো গাড়ি নেই। আপনারা যদি ওকে একটু নিয়ে যেতেন উপকার হতো। না না, আমরা এই ঝামেলা নিব কেন? আপনারা অন্য ব্যবস্থা করুন। ছি নাবিলা, কি বলছো এসব? একটা ছেলে মারা যাচ্ছে, ও কি আমাদের নেওয়া উচিত? আপনারা ওকে তুলে দিন, আমরা নিয়ে যাচ্ছি। সবাই মিলে ছেলেটিকে সামিরাদের গাড়িতে তুলে দিল। অজ্ঞান ছেলেটি নাবিল। নদীর স্রোতের টানে এই পর্যন্ত এসেছে, তবে সে বেঁচে আছে। গুলি হাতে লেগেছে, তাই মৃত্যুর সম্ভাবনা নেই বললেই চলে, কিন্তু দুর্বল হয়ে পড়েছে। সামিরার মা নাবিলাকে হাসপাতালে নিয়ে গেলেন। নাবিলকে দেখে ডাক্তার জানালেন নাবিলের হাতে গুলি লেগেছে, অপারেশন লাগবে। সামিরার মা চিকিৎসার সমস্ত খরচ দিলেন। অপারেশন করা হলো। বেশ কিছুক্ষণ পর নাবিলের জ্ঞান ফিরল। জ্ঞান ফেরার সাথে সাথে নাবিল গভীর চিন্তায় নিমজ্জিত হলো, কারণ সে এখন বেশ অসুস্থ। আকাশের কাছ থেকে প্রতিশোধ নেওয়া তো দূর, নিজেকে রক্ষা করার ক্ষমতাও তার নেই। অন্যদিকে পুলিশ তাকে পাগলের মতো খুঁজছে। সব মিলে সে যে একটা ভুল স্টেপ নিয়েছে, এটা এখন সে বেশ বুঝতে পারছে। নাবিল যখন নিজের চিন্তায় ব্যস্ত, তখন সামিরা আর তার মা নাবিলের সাথে দেখা করতে আসলেন। এখন কেমন আছো? নাবিলের মুখে উত্তর নেই, কারণ সে এদের চিনে না। তাছাড়া সে অন্য চিন্তায় ব্যস্ত। বাপরে, কি অহংকার! এই ছেলে তোমাকে কিছু জিজ্ঞাসা করেছি, শুনতে পাচ্ছ না? নাবিল সামিরার ব্যবহারে অবাক হলো। মেয়েটা পাগল নাকি? আহ সামিরা, কখন কি বলতে হয় বুঝো না? মানুষের সাথে ভালো ব্যবহার করতে শিখো। বাবা তোমার নাম কি? কোথায় থাকো? কি হয়েছিল তোমার সাথে? নাবিল এবার ইচ্ছা করে উত্তর দিল না, কারণ পুলিশ ওকে খুঁজছে এটা বলা ঠিক মনে হলো না। আর সামিরার কথাতেও একটু জেদ উঠেছে। দেখেছো কি পরিমাণ বেয়াদব, এক্ষুনো উত্তর দিচ্ছে না। এই ছেলে, এত ভাব দেখাচ্ছ কাকে? জানো আমি কে? শুনো, আমরা যদি তোমাকে না বাঁচাতাম
এতক্ষণে মোড়ে ভূত হয়ে যেতে। হারামি কোথাকার আসছে আমাদের ভাব দেখাতে। এর জন্যই কারো ভালো করতে নেই। একে তো রাস্তায় ফেলে আসা উচিত ছিল। আসলে ম্যাডাম আমার কিছু মনে পড়ছে না, তাই উত্তর দিতে পারছি না, ক্ষমা করবেন। আমি ভাব দেখাতে চাচ্ছি না, আপনি হয়তো ভুল বুঝছেন। তোমার এত সাহস আমার মুখে মুখে কথা বলো? তোমাকে তো আমি দেখে নিব, বলে সামিরা নাবিলের দিকে এগিয়ে আসলো। এটা মেয়ে নাকি অন্য কিছু? আর একটু হলেই হয়তো মারতে শুরু করতো।